53 বছরের বাংলাদেশে অনেক খাতের অগ্রগতি হলেও স্বাস্থ্য খাত অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। একই সঙ্গে আপনারা জানেন বাংলাদেশের অসংখ্য চিকিৎসক পৃথিবীর বিভিন্ন প্রান্তে কাজ করছে, তাদেরও একটি দৃষ্টিভঙ্গি আছে তারা দেখছেন যে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অগ্রগতি কীরকম, এখানে সমস্যা কী ধরনের আছে। এই নানা বিষয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় আমরা দিয়েছি বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা, সমস্যা ও সম্ভাবনা। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন প্রবাসী বাংলাদেশি চিকিৎসক। আমাদের সঙ্গে আছেন ইমিরেটাস অধ্যাপক ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যারের পরিচয় মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ, টেম্পল বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র। স্যার, আমরা জানতে চাই যে আপনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের এই জন্মলগ্ন থেকে বাংলাদেশের শেকড়ে আপনার অনেক অবদান রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আপনি কিভাবে দেখেছিলেন? সেই সময় কি অবস্থা ছিল? এই 53 বছরে কতটুকু পরিবর্তন হয়েছে? অনেক ধন্যবাদ। আমি প্রত্যেক বছরই আসি, যুক্তরাষ্ট্রে ফিলাডেলফিয়া থাকি এবং এসে পরিবর্তন দেখি, ভালো লাগে। কিছু জিনিস যেহেতু আমেরিকাতে আছি, দেখছি, মনে হয় যে আমাদের পার্টিসিপেট করা দরকার, যদি সহায়তা করা যায়। অলমোস্ট 25 বছর প্রত্যেক বছরই আসি, শুধু আমার কাছে মোটামুটি জানা আছে কথায় কি ইস্যু। তো সুখের সংবাদ হচ্ছে যে অনেক কিছুতে বাংলাদেশের চিকিৎসা বিজ্ঞান অগ্রণী আছে, ভালো ভালো হাসপাতাল হচ্ছে, অনেক ডাক্তার এখন ইন্টারনেটের যুগে তারা খুব ভালো ট্রেন্ড। সমস্যা যেগুলো আমি দেখি যে প্রান্তিক পর্যায়ে এবং ইমিডিয়েটলি যে চিকিৎসা দেওয়ার যে ব্যাপারগুলো, সেটা এখনও ওইভাবে নেওয়া যায়নি। যেমন অনেক প্রোগ্রাম আছে যেটা আমি মনে করি যে আমাদের চালানো দরকার। একটা হচ্ছে ইমার্জেন্সি মেডিসিন। ইমার্জেন্সি মেডিসিন আমেরিকাতে 3 বছর ট্রেনিং নেওয়ার পরে একজন ডাক্তার ইমার্জেন্সি মেডিসিনে বসে। তো যে একজন যাবে ইমার্জেন্সি মেডিসিনে, ইমার্জেন্সি মানে তার ব্রেনে স্ট্রোক হতে পারে, চেস্ট পেইন হতে পারে, তার এমন একটা হতে পারে যে ইমার্জেন্সি ইমিডিয়েটলি সাহায্য লাগবে। সেইখানে একজন এমবিবিএস ডাক্তার যদি বসে থাকেন ট্রেনিং ছাড়া, প্রথম 4 ঘন্টার মধ্যে যদি তাকে প্রপার ডায়াগনোস না হয়, তাহলে কিন্তু অনেক মানুষ মারা যান। এটা অভাব। তো আমরা এটা প্রায় 15 বছর আগে শুরু করেছিলাম। আমরা হ্যান্ডস অন ট্রেনিং দিয়েছি অলমোস্ট 10টা সেমিনার। চেষ্টা করেছি ইমার্জেন্সি মেডিসিনকে বাংলাদেশের এস্টাবলিশ করতে, কিন্তু এখনও পারি নাই। কিন্তু তার মধ্যে আমরা অনেক কিছু করেছি। 1 বছরের ইউপিএন ইউনিভার্সিটি পেনসিলভেনিয়া থেকে প্রোগ্রাম করেছি, ট্রেন করেছি। এটা একটা দরকার। প্রত্যেকটা হাসপাতালে ইমার্জেন্সি রুমে গেলে হাসপাতালে ভর্তি হতে হবে না। আমরা এখানে হাসপাতালে ভর্তি হয়ে গেল, তারপর দেখা গেলো আপনার কিছু হয়েছে বা হয় নাই, 3-4 লাখ টাকা নিয়ে নিচ্ছে, মানুষের প্রবলেম হচ্ছে। তো যেহেতু ইমার্জেন্সি রুম করা অত সহজ না, একটা ফুল ফেজের হাসপাতাল লাগবে। এর মধ্যে নিউরোসার্জারি থেকে শুরু করে সবই দরকার, না হলে ওখানে রোগী নেওয়াই উচিত না। আমি যদি ইমার্জেন্সি হ্যান্ডেল করতে না পারি, আমি বলবো আমরা ইমার্জেন্সি রোগী নেব না। এটা আমাদের ট্রমা সেন্টার বলতে এইভাবে তেমন কিছু নাই। কিন্তু স্যার, ইমার্জেন্সি মেডিসিনের উপরে কি আমাদের কোনো এমডি বা এফসিপিএস এই ধরনের ডিগ্রিগুলোকে আছে কিনা বা দরকার? এখনো আমরা এটা নিয়ে 15 বছর চেষ্টা করছি, এখনো অ্যাপ্রুভডই হয় নাই। পিজিতে অনেকবার বলা হয়েছে আমরা করব, প্রাণগোপাল যখন ছিল মন্ত্রী ছিলেন, রুহুল হক সাহেব, হয় নাই। আমি চলে গেলে এগুলো বন্ধ হয়ে যায়। কিন্তু স্যার, রিসেন্ট একটি বিষয় হয়েছে যে ঢাকা মেডিকেল সহ টারশিয়ারি যে কয়েকটি বড় হাসপাতাল আছে, ইমার্জেন্সি বিভাগটাকে একটু স্ট্রেনথেন করা হয়েছে, পরীক্ষা নিরীক্ষাগুলো এক জায়গায় করা যায় আর কি। এটা খুব ভালো খবর, কিন্তু এটা কয়েকটা হাসপাতালে মাত্র, তাই না? ট্রান্সপোর্টেশনে তো সময় লাগবে। আমরা যেটা আমি দেখছি, আরেকটা জিনিস আছে, এটা সেমি ইমার্জেন্সি বলে আর্জেন্ট কেয়ার সেন্টার। এটা আমেরিকাতে এখন কিন্তু উঠছে, লন্ডনে, ইউকেতে 2019 থেকে উঠছে। এটা কি? এটা হচ্ছে ইমার্জেন্সি না, মানে ইমিডিয়েটলি মারা যাবে না, আবার ইমিডিয়েটলি প্রাইভেট ডাক্তার পাচ্ছে না। যেমন মাঝরাতে পেটে ব্যথা হলো, শ্বাসকষ্ট হচ্ছে, আচ্ছা, বা অ্যাক্সিডেন্ট হলো, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, মানে মারা যাবে না কিন্তু একটা আশঙ্কার ভিতরে থাকবে আর কি। মারা যাবে না, কিন্তু ইন বিটুইন ডাক্তারের কাছে রেগুলার ভিজিট করা আর ইমার্জেন্সির মাঝখানে যে আর্জেন্ট কেয়ার লাগবে, ওইখানে যদি কেউ পাও ভেঙে যায়, তাও তাকে প্রিলিমিনারি একটা প্লাস্টার করে দিতে পারবে। তার শ্বাসকষ্ট হচ্ছে, এজমার জন্য তাকে ট্রিটমেন্ট দিয়ে 2 ঘন্টার মধ্যে বাড়ি পাঠাতে পারবে। তার ডায়রিয়া হচ্ছে, তাকে স্যালাইন দিতে পারবে। কিন্তু আলটিমেটলি তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, অ্যাসেস করবে তাদের হার্ট অ্যাটাক হয়েছে কিনা, তাদের নিউমোনিয়া হয়েছে কিনা। ওখানে কিন্তু আলট্রাসাউন্ড থাকবে, এক্সরে মেশিন থাকবে। এই যে মডেলটা, এইটা আমেরিকাতে এখন এত বেশি চলছে, কারণ ইমার্জেন্সি রুমে মানুষ 5-6 ঘন্টা ওয়েট করতে হয়। আমরা নিজেরা আমাদের কিডনি হাসপাতাল শুরু করেছি গত 11 তারিখে সিলেটে। সেখানে আমরা হার্টের একটা
আমেরিকান ডাক্তারাই চৌধুরী হাফিজ হাসান করছে যে 20 মিনিটের মধ্যে তোমাকে বলে দেবে তোমার একটা হার্টের প্রবলেম হয়েছে না হার্টের না। তো এই ধরনের জিনিসগুলো আমরা এস্টাবলিশ করব যেন মানুষ বুঝতে পারে। সারা বাংলাদেশে চেষ্টা করছেন আর কি। হ্যাঁ, আমরা প্রথমে আমাদের এখানে করব, তারপরে বাংলাদেশে করব। তো এই জিনিসগুলো আমি মনে করি একটা প্রাধান্য, কারণ মানুষ বন্ধুবান্ধব আমাদের রাত্রে কল করে আমার এটা হয়েছে, কী করে ডাক্তার পাচ্ছে না। তো এবং আর্জেন্ট কেয়ারে গেলে খালি টেলিফোনে না, এক্স রে, আল্ট্রাসাউন্ড, ব্লাড টেস্ট উইদিন 1 ঘন্টার মধ্যে বলা হবে যে আপনি মারা যাবেন না বাড়ি যাবেন। খারাপ হলে পাঠিয়ে দেওয়া হলো হাসপাতালে। এটা আমরা ভাবছি এটা করব। এগুলো একটা। আরেকটা হচ্ছে ইনফেকশন কন্ট্রোল। বাংলাদেশে ইনফেকশন যে স্পেশালিস্ট নাই, পিজিতে এখন শুরু হয়েছে নাকি, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট। আমরা 2005 এবং 2007 2টা সেমিনার করেছিলাম। ইনফেকশন কন্ট্রোল সেন্টার আমরা এস্টাবলিশ করে আমরা 2000 নার্সকে ট্রেন করেছি ঢাকায়। যে হাসপাতালে ইনফেকশন, আমি গেলাম, আমার অ্যাপেন্ডিক্স অপারেশন হলো, আমি ভালো মানুষ, কিন্তু পাশের রোগের যে ইনফেকশন সেটা নিয়ে বাসায় চলে আসলাম, অপারেশন ফেল হয়ে গেল। এই যে হাসপাতাল ইনফেকশন একজন থেকে আরেকজনে কীভাবে যাচ্ছে, প্লাস প্রপার অ্যান্টিবায়োটিক দেওয়া, গাইনিকোলজির জন্য একরকম অ্যান্টিবায়োটিক, সার্জারির জন্য একরকম, এই জিনিসগুলো কনসেপ্টটা নিয়ে আমরা 50টা লেকচার তৈরি করে 11টা হাসপাতালে কিন্তু আমরা সিডি দিয়েছিলাম, ভিডিও দিয়েছিলাম, টিভিও দিয়েছিলাম। কিন্তু স্যার এখানে বাংলাদেশের জনগণের যে সমস্যা, তারা যে কথাবার্তা মানে না বা ঝামেলা করে, তাদেরকে প্রিভেন্ট করার ক্ষেত্রেও এখানে আপনাদের কি আছে? অ্যাওয়ারনেস, ইনফেকশন কন্ট্রোলের হোল জিনিসটা হচ্ছে অ্যাওয়ারনেস এন্ড ট্রেনিং। তাকে ওই কনসেপ্টটা দেয়া আর কি, সহজভাবে জনগণের কনসেপ্ট দেওয়া, কিভাবে ক্রস ইনফেকশন হয়। এখন অনেকে করে এই যে জোর করে তোমাকে জুতা পরাবে, যাবেন না, এই ছাড়া কন্ট্রোল, মানে আইসিইউতে দিচ্ছেন দ্যাট, এগুলো ভালো শুরু হয়েছে, কিন্তু এগুলো কয়টা হাসপাতালে, বড় বড় হাসপাতালে। স্যার আমাদের দেশে মন্ত্রী আইসিইউ এর রুমের ভেতরে গিয়ে আইসিইউ উদ্বোধন করার নজিরও আছে বাংলাদেশে। আইসিইউতে যেতে পারে, আইসিইউতে যাওয়ার কোনো ব্যাপার না, কারণ আইসিইউ মানে যে সে ইনফেকশন হবে সেটা না, কিন্তু আইসিইউতে ওখানে আমরা ফ্যামিলি মেম্বারকে যেতে দিই, এখানে ফ্যামিলি মেম্বার যেতে দেয় না। রোগী মারা যাচ্ছে, সে তার হাত ধরতে পারতেছে না, দোয়া করতে পারছেন, দ্যাটস এটা এক্সট্রা আননেসেসারি। কিন্তু যদি কেউ কন্ট্রোল হিসেবে যে আইসিইউতে যাওয়া উচিত, আইসিইউতে শেষ সময় ফ্যামিলি যাবে না তো কে যাবে? কিন্তু মন্ত্রী কেন, মন্ত্রীর দোষের দরকার নেই, সাধারণ মানুষের যাওয়া উচিত, এবং ওইটার জন্য ব্যবস্থা থাকতে হবে যেন তারা বার্ডেন না দেয়। এবং স্যার আমি আমেরিকাতেও 2-1টি হাসপাতাল ভিজিট করে যেটি মনে হয়েছে যে আইসিইউকে ওইরকম ভয়ঙ্কর কিছু মনে হয়নি, যে একসাথে ওখানে কম্পিউটার টাইপ করছে, বসছে, গল্প করছে, মানে এটি তাহলে ইনফেকশন কন্ট্রোল করে কিভাবে এটি মেনটেন করা সম্ভব? ইনফেকশন কন্ট্রোলের, ইনফেকশন যেভাবে হয় সেটা জানা যায়, ওইটাকে কন্ট্রোল করার জন্য কিছু সিস্টেম আছে। আচ্ছা, এমন ইনফেকশন আছে যে ওইখানে ওই লোকটার হয়েছে, যেটা স্প্রেড করে যাবে, ওইটা অ্যান্টিবায়োটিক কাজ, ওইসব জায়গাতে রেস্ট্রিকশন আছে, আইসিইউতে যেতে হবে। অন্য জায়গাতে তার কোনো ইনফেকশন নাই, তার ওখানে যাইয়া কেউ ইনফেকশন দেওয়ার চান্স কম, কারণ আইসিইউটা এমনভাবে বানানো যে হাড়ের মধ্যে যে ইনফেকশন আছে এগুলো সাক আউট হয়ে যায়। আচ্ছা, এবং এভরিডে ক্লিন হচ্ছে, সুতরাং ওইখানে কেউ যদি নিয়েও যায় জুতা করে ইনফেকশন, ওইটা হবে না। তো এই ধরনের সিম্পল জিনিস আছে, আমরা বড় করে দেখে এটাকে ভয়াবহ করার কোনো প্রয়োজন নাই। তো এই জিনিসটা এখানে আছে, যেটা আমি মনে করি রোগী মারা যাচ্ছে, আমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যেতে দেয় নাই। হ্যাঁ, এটা ঠিক না, এটা ওভার কিলিং হচ্ছে আর কি। তো ওইগুলো আমরা এস্টাবলিশ যদি করি, যেটা আমেরিকাতে কিন্তু এগুলো আগে ছিল না। আমি যখন গেছি অনেক জিনিসে ছিল না আমার সামনে। আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ কোয়ালিটি অ্যাসুরেন্স অফ মেডিকেল কলেজ পেনসিলভেনিয়া। আমি নিজে শিখেছি এবং শিখিয়েছি, সুতরাং আমরা উই ক্যান গিভ আওয়ার এক্সপিরিয়েন্স, যেটা বাংলাদেশে এটা কিন্তু হতে পারে যদি তারা চায়। স্যার আমি একটু মেডিকেল শিক্ষার প্রসঙ্গে আসি। আপনি জানেন যে বাংলাদেশে এখন সব মিলে 137টি মেডিকেল কলেজ, মানে সেটি বাংলাদেশের জনসংখ্যার বিবেচনায় বা যেভাবে হোক না কেন এত বেশি প্রয়োজন আছে কিনা। আর একটি বিষয় হচ্ছে যে আমরা অ্যাক্রিডিটেশন হারিয়েছি, আন্তর্জাতিক স্বীকৃতি হারিয়েছি, মানে এটি আমাদের জন্য কত বড় ধাক্কা। এই স্বীকৃতি হারাবার ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে সুপারভিশন সেটা আরও শক্ত হওয়া দরকার, আমাদের সহায়তা করা দরকার। যতই মেডিকেল কোচ হোক না কেন, আমরা যদি প্রপার তাদের ট্রেনিং দিতে না পারি, চিকিৎসা দিতে মানে বক্তৃতা দিতে না পারি, তাহলে অন্য সিস্টেম আছে। যেমন আমি বলেছিলাম একবার যে যেসব প্রাইভেট মেডিকেল কলেজে পাচ্ছে না ফিজিওলজি, অ্যানাটমি, যেগুলো ওইগুলো যেন আমরা হেল্প করতে পারবো প্রবাস থেকে। আচ্ছা, আমরা তাদের পুরো কারিকুলামকে আমরা টেপ করে দিতে পারবো, ভিডিওতে জুমে আসতে হবে না। ভিডিও দেখে দেখে আমার মেডিকেল কলেজে আমেরিকাতে তারা আমাদের বক্তৃতা যখন দেয় অনেক সময় তারা ঘুমায়, তো তারা ওটা টেপ করে নেয়,
রাত্রে তারা এটা শোনে, কারণ পরীক্ষা এগুলো আসবে। সুতরাং এগুলো যে তাদের জেগে থাকতে হবে, অনেকে জেগে থাকেও মিস করে। সুতরাং আমরা এই যে অডিও ভিজুয়াল জিনিসটাকে ব্যবহার করে প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের প্রত্যেকটা সাবজেক্টে উই ক্যান ডেভেলপ লাইব্রেরি, যেখানে তারা যখন সময় পাবে তখন সে দেখবে। কিন্তু স্যার, এই যে সহযোগিতা করতে চায়, এই সংখ্যাটা কেমন? আমেরিকাতে যারা সহযোগিতা করতে চায় প্রচুর লোক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে যে তারা যখন এখানে আসে তারা ওয়েলকাম ফিল করে না, কারণ চলে যাচ্ছে, সবাই মনে করে চলে যাচ্ছে, ঝামেলা এদেরকে আনা, তো তারা আসতে চায় না। আমরা যেরকম গায়ের জোরে আসি, না বললেও জোর করে আসে, সবাই তো এরকম না। তো ওদেরকে আনতে হলে এখানকার একটা, আমরা বারবার বলেছি যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা দরকার সরকারিভাবে, বেসরকারি না। সরকারিভাবে না করলে না আমি কাউকে কনভিন্স করতে পারি না, আপনি যান, আমাদেরকে মানে না, আসে না। তো এগুলোকে ওয়েলকাম করলে কিন্তু আমরা প্রচুর হেল্প পাবো। এই ধরনের মডেল তো ইন্ডিয়াতে বা অন্যান্য দেশে আছে কিনা, যে সরকার নিজেই যোগাযোগ করছে আর কি পৃথিবীতে তাদের চিকিৎসক বা তারা কোথায় আছে, সেটি কেমন সিস্টেম? সরকারে যোগাযোগ করা ছাড়া প্রাইভেট সেক্টরে অনেকে যোগাযোগ করে, যেটা আমাদের বাংলাদেশে এখন ডিফারেন্ট সোসাইটি ডেভেলপ হচ্ছে। সরকার করে, কারণ এনআরআই যেটা ইন্ডিয়াতে যেটা সাকসেস হয়েছে বিরাট, খালি ডাক্তারি না, সব কিছুতে প্রবাসীদেরকে তারা এমপ্লয় করছে অথবা কনসালটেন্ট বানাচ্ছে। তাতে যে প্রবাসীদের অনেক জিনিস তারা, ইন্ডিয়ানরা তো আমাদের অনেক আগ থেকে তারা ওখানকার এক্সপার্ট, তো তারা এসে এটা করতে পারছে, ওদের ঝামেলা আছে অনেক। আপনারা যে হাসপাতালটি করলেন, কিডনি ফাউন্ডেশন হসপিটাল সিলেট, এখানে তো মূল টাকা বা সহযোগিতা সবকিছু তো প্রবাসীরাই আসলে করেছে, সিলেট অঞ্চলের মানুষ। মানে এই মডেলটা আপনার মাথায় কখন আসলো, বা এটা কিভাবে? একটা পয়েন্ট যে আমি তো আমেরিকাতে প্রত্যেক বছর আসি, এত বছর তো পিজি মানে বিএসএসএমইউ, ঢাকা মেডিকেল, বারডেম, সবার সাথে যোগাযোগ করে আমরা কনফারেন্স করি। ছাড়াও আমাদের অনেক ডাক্তাররা অনেক ধরনের জিনিস করে, কিন্তু আমি যেগুলো আলাপ করে যাওয়ার পরে না ওরা এটা মেনটেন করতে পারে না, কারণ সরকারি ওদের হাতে নাই, এটা সেক্রেটারি, ডিজি হেলথ, তারা এগুলো ইনফ্লুয়েন্স করে, ওরা পারেই না, সম্ভবই না। তখন আমি দেখলাম, আমাকে যে বলে আপনি সিলেটের মানুষ, সিলেটে কিছু করেন না। আমি বললাম সিলেটে করার আগে ঢাকার পলিসিটা ঠিক করি। তো একটা গভর্নমেন্টের সাথে একটা প্রোগ্রাম আছে, আমরা যেহেতু নট ফর প্রফিট, অনেকে তো প্রফিটের জন্য হাসপাতাল করে, উইচ ইজ ফাইন, কিন্তু আমরা চাচ্ছি প্রান্তিক মানুষ যারা পয়সা দিতে পারবে না তারা যেন ফিরে না যায়। তো সেজন্য আমরা যে মডেলটা নিয়েছি সেটা হচ্ছে সরকার এটাতে কনস্ট্রাকশন 80% দেয়, এটা হচ্ছে প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, আমরা ওটা নিয়েছি এই জন্য যে সরকারের জমি দিতে হয়। আমাদের এক বন্ধু, সে 8 কোটি টাকার জমি ফ্রি দিয়ে দিচ্ছে, জমি লাগে, সরকার অ্যাপ্লাই করেছি, ওটা আমাদের হয়েছে, কিন্তু আমরা করবো 15 তলা, তো 6 তলার 80% সরকার দিয়েছে। তো আমাদেরটা হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, আমরা মিলে, কিন্তু বাকি যে পয়সা, যেমন আমাদের 10 কোটি টাকা আমার ছোটো বোনের হাজব্যান্ড সে আগেই দিয়ে দিয়েছে, কারণ আমরা কোভিডের সময় কাজ শুরু করছি। তো সিলেটের লোকরা তো পয়সা আছে এবং তারা আমাদের ট্রাস্ট করে, তো যে যেরকম পারে তারা কিন্তু দিচ্ছে এবং দেবে, এবং সেটা আমাদের জন্য একটা সুবিধা। এবং আমি এটা চাচ্ছি যে আমরা যদি মরে যাই, চালাবে কে? আর সবাই সাধারণ মানুষ যাদের পয়সাও নয়, তারা যদি $100 করেও বছর দেয় আর চালা, যেমন ইন্ডিয়াতে, পাকিস্তানে অনেক অর্গানাইজেশন আছে যারা জাকাতের পয়সা 100% ফ্রি, আমরা কেন পারবো না? আর আমার সুবিধা হচ্ছে যে আমি খালি ফ্রি না, আই ওয়ান্টেড টু শো দ্য ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চিকিৎসা, যেন সিঙ্গাপুরে যাইতে না হয়। তো আমরা যদি দুইটাই করতে পারি, যে মানুষকে অ্যাফোর্ড করতে পারে, যারা পয়সা দিতে পারবে তারা দিল, যারা যেমন কিডনি ডায়ালাইসিসে আমরা চাইছি ফ্রি করতে সবার, কারণ এটা করার জন্য ব্রেকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ আমাকে বলছিলেন সবাইকে ফ্রি করে দাও। এমন সাদেক, আমি বললাম আবেদ ভাই পয়সা কোথায় পাবো? উনি বলছেন যে ভালো কাজে পয়সা অভাব হয় না, মানে উনি বললাম আপনার হবে না, কিন্তু ভাট করে উনি মারা গেলেন। তাই আমি বললাম বিপদে। তখন আমাদের ফান্ড কর্তৃক আসবে, লন্ডনের গ্রুপ, এখানে সাধারণ মানুষ তারা উৎসাহী, ইভেন ওয়েটার, তারা বলছে যে আমরা $10 করে মাসে দিব। এই যে একটা জিনিস আমি দেখলাম, এটা আমাকে অনুপ্রাণিত করেছে, খালি হাসপাতাল বানানো না, এটা মানুষের যে একটা ট্রাস্ট, মানে শুধুমাত্র একটি হাসপাতাল না, মানে আরো অনেক কিছু করা সম্ভব আর কি। এবং আমি সিলেটের বন্ধু না, আমার এক বন্ধু বরিশালে আরিফ, সে আমাকে $10 লাখ দিয়েছে, এমন তোর টাকা নেবেন, বলে কেন? তুই বরিশালে কর। আমরা যদি এক এলাকার মানুষ যদি এলাকাতে করে না, তাহলে ওটা সাস্টেন হবে। তো ওকে অবাক, আমার পয়সা নেবে না? আমি বললাম না, আমার মডেল তো পয়সা নেওয়া না, আমার মডেলটা হচ্ছে অঞ্চলের লোকের জন্য তুমি কিছু করো বাবা, যাই করো না কেন করো। এটা যদি
সাকসেসফুল হয় আমার মনে হয় এটা আমরা অন্য কারণ আমার শ্বশুরবাড়ি নোয়াখালী, এরপর নোয়াখালী করতে হবে। ভালো, অবশ্যই আমরা চাচ্ছি লোকের কারণ সব জেলার মানুষই তো আছে দেশের বাইরে, সেটা যে না করি আমি একা কিছু করতে পারবো না। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটু বিরতি নিয়ে আবার আলোচনা ফিরছি। অধ্যাপক জিয়াউদ্দিন আহমেদ, আপনার কাছে জানবো যে বাংলাদেশের চিকিৎসক যারা, আমরা দেখি যে বিএমডিসি রেজিস্ট্রেশনের পর থেকেই তিনি কতটুকু শিখলেন বা জানলেন, মানে সেটির কোনো অ্যাসেসমেন্ট পৃথিবীতে আসলে কিভাবে চালু আছে, বাংলাদেশে কিভাবে হচ্ছে? এটার সম্বন্ধে আমার খুব একটা ধারণা নাই, তবে হালকা ধারণা আছে। আমি বেশি, যেমন আপনিও একজন চিকিৎসক হিসেবে কোন ফেজগুলো পার করেছেন? একটা কথা বলি যে আমরা যখন ঢাকা মেডিকেল কলেজে 3rd ইয়ারে পড়তাম তখন থেকে কিন্তু আমরা ইমার্জেন্সি রুমে কাজ করতাম। 3rd ইয়ার 4th ইয়ার, তারপরে ইন্টার্নশিপ 5th ইয়ার, 3 বছর হাসপাতালে গিয়েছি, ছাত্ররা কাজ করেছে, টাচ করেছে। ইন্টার্নশিপের সময় এক্সটেন্সিভ, তখন অবশ্য অনেকে কাজ কম করেছে কারণ চাকরি, বিয়ে করবে, সে করবে মানুষ, কিন্তু যে 3rd ইয়ার 4th ইয়ার 5th ইয়ার যে স্টুডেন্টদের যে ইনভলভমেন্ট, এইটা আমার যদ্দূর ধারণা এখানে কমে গেছে, যে কোনো কারণে কমে, এটা ঠিক না, এটা আবার ফিরিয়ে আনতে হবে। বেশি দেখবে, আমি 2-1 ডাক্তার যারা পাশ করছে ডিফারেন্ট মেডিকেল কলেজ থেকে, খারাপ মেডিকেল কলেজ না, ভালো মেডিকেল কলেজ, তাদেরকে আমি জিজ্ঞেস করছি, তারা কিন্তু অনেক জিনিস করার সুযোগ পায়নি। ইয়েতে বিসিপিএসে আমি একবার গিয়েছিলাম কয়েক বছর আগে, তো একজন বলছিল যে আমাদের এফসিপিএস সেকেন্ড পার্ট দিবে, তারা সেলাই শেখাচ্ছে। তো এই যে আমি একটু অবাক হলাম যে এফসিপিএস সার্জারি সেকেন্ড পার্টের আগে তারা সেলাই করা শেখানো হচ্ছে কেন? যে ওরা সুযোগ পায় নাই, কারণ এমনভাবে ওদের প্লেসমেন্ট করা হয় নাই যে বাচ্চারা গ্রামে চলে গেছিলো, ওইখানে সুতাও নাই, নিডল নাই, তো তারা এখন শিখছে, কারণ এরা কিন্তু পরে সার্জারি করবে, তো পরে ওরা কিন্তু শিখে নেবে, সবাই কিন্তু পরে হাত পেকে যায়। কিন্তু আমাদের একটা দায়িত্ব আছে প্রিলিমিনারি ওকে দেওয়ার আগে ওদেরকে একটা স্ট্যান্ডার্ডে নিয়ে আসা, যেন মিস্টেক না করে অ্যাটলিস্ট। এই জিনিসটা আমি মনে করি দেখা দরকার। এবং আমি একটা কথা বলি যে বেসরকারি অনেক হাসপাতাল আছে, যেমন হার্ট ফাউন্ডেশন, কিডনি ফাউন্ডেশন, গণস্বাস্থ্য কেন্দ্র, ইব্রাহিম কার্ডিয়াক, এদেরকে কিন্তু সরকার থেকে প্লেস করা হয় না, কারণ সরকারি না। পরে ঢাকা মেডিকেল কলেজে দেখা গেল 500 ডাক্তার প্লেসমেন্ট আছে, ওদের কোনো কাজ নাই, কারণ ঢাকা মেডিকেল ওর ভিড়ে ঢুকতে পারতেছে না, কিন্তু ওদের প্লেসমেন্ট করা আছে, সরকার অ্যাটাচমেন্টের নিয়ম আছে। আমরা যখন ইন্টার্নশিপ করি তখন ডক্টর গার্স্ট পঙ্গু হাসপাতাল, এখন নিটোর শুরু করলেন, এবং সঙ্গে শিশু হাসপাতাল, এটা কিন্তু প্রাইভেট, কমপ্লিটলি প্রাইভেট। তখন যে ডিরেক্টর ছিলেন এমআর চৌধুরী, ভেরি ব্রিলিয়েন্ট ম্যান, উনি আমাদেরকে প্লেস করলেন সরকারি। আমরা কিন্তু কেন, যে ডক্টর গাস বলেন যে আমি তাদেরকে 6 মাস থেকে 1 বছরের অর্থোপেডিক্সে ট্রেনিং দেব, তো তারা সরকারকে হেল্প করতেছে ট্রেন করে আমাদেরকে, তো উনি আমাদেরকে প্লেস করালেন। এই মডেলটা কিন্তু এখন না। সামন্তলাল সেন আমাদের আগের মন্ত্রী, উনি আমি কিন্তু একসাথে একই সময় ডক্টর গাছের ওখানে আমরা কাজ করেছি, এবং ওইখানে এত ইন্টেন্সিভ কাজ ছিল এবং আমেরিকান মডেল ছিল যে আমরা এগুলো শিখেছি। তো আমার সাজেশন হবে যে যত ফাউন্ডেশন আছে নট ফর প্রফিট যেগুলো অ্যাপোলো টেপোলো, এগুলো তো তাদের প্রফিটের ব্যাপার, তাদেরকে সরকার যদি এদের প্লেস করে, এরা কিন্তু অনেক কিছু শেখার আছে। এটা যদি আমাদেরকে ট্রেনিং বাড়াবার জন্য, হ্যান্ডস অন ট্রেনিং বাড়াবার জন্য আমাদের জুনিয়র ডাক্তার বা স্টুডেন্টদেরকে কিন্তু কাজে লাগাতে হবে। তারা কিন্তু হট করে তাদেরকে যদি আমরা রোগী দেখতে ইন্ডিপেন্ডেন্টলি ছেড়ে দেই, আমাদের দায়িত্বহীনতা হবে যে তাদেরকে আমরা প্রপারলি ট্রেন না করি। কিন্তু স্যার আমি আরেকটি বিষয় সংক্ষেপে জানতে চাচ্ছি যে মানে একজন চিকিৎসক তার পুরো টেনিউরে বা পুরো জীবনে হয়তো 30 বছর 40 বছর উনি সার্ভিস দিচ্ছেন, মানে তাকে কি ইভ্যালুয়েশন করার মতো কোনো সিস্টেম কি পৃথিবীব্যাপী আছে কিনা, বা আমাদের দেশে আসলে কি করা হয়? সেটাই ওই দেশেও অন্যভাবে আছে, ঠিক ডিরেক্টলি না। যেমন ধরো ইউনিভার্সিটিতে আছে, আমরা যে ইউনিভার্সিটির যারা ফ্যাকাল্টি, তাদের অ্যাসেস করা হয়, ছাত্রদের কাছ থেকে নেওয়া হয় আমি পড়াচ্ছি কিনা ভালো, রোগীদের কাছ থেকে রিপোর্ট নেওয়া হয়, নার্সদের কাছ থেকে আমার যেসব এগুলো আছে। কিন্তু যারা প্রাইভেট প্র্যাকটিস করে, 99% মানুষ কিন্তু প্রাইভেটিস করে আমেরিকাতে, খুব কম আছে ইউনিভার্সিটির ফুল ফ্যাকাল্টি যারা স্ট্রিক্ট ক্রাইটেরিয়ার মধ্যে আছে। ওদের কিন্তু ওইটা নাই। ওদের কি আছে যে তারা নিজেরা দায়িত্ব নেবে, তারা জানে স্ট্যান্ডার্ড অফ কেয়ার, এটা মানতে হবে। আচ্ছা, তারা যদি বিপদে ভুল করে, যদি ধরা পড়ে, তাদের শাস্তি হয়, ফাইন হয়, কিন্তু ওদেরকে অ্যাসেসমেন্ট করা, তবে এটা বলবো না আমি, ওদের অ্যাসেসমেন্ট হয়। যেমন ধরো তারা একটা প্রাইভেট হাসপাতাল ভর্তি করছে, ওই হাসপাতাল কিন্তু এখন অ্যাসেস করে যে ওনার রুগী
ভুল চিকিৎসা হয়েছে কিনা, এটা করে। মানে সুপারভিশনের বাইরে কেউ না, জবাবদিহিতার বাইরে কেউ না। সুপারভিশনের বাইরে কেউ না, এবং তারা ডিফারেন্টভাবে করে, কেউ হালকাভাবে করে, কেউ স্ট্রিক্টলি করে, কিন্তু হাসপাতালে ভর্তি হলে হয়, কিন্তু আউটপেশেন্টে কোনো সুপারভিশন নাই। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশের চিকিৎসকদের জন্য কর্মস্থল অনিরাপদ, এটি আমাদের অনেক পুরনো একটি বিষয়। যে কোনো সময় অ্যাসল্ট করা হয়, হত্যার হুমকি দেওয়া হয়, মানে এবং একেবারে খোলা মনে বলে দেওয়া হয় যে এটি ভুল চিকিৎসা। মানে এইটি আপনাদের দেশে, আমেরিকায় বা অন্য দেশে এটা কিভাবে দেখা হয়, বা এটি মানে চিকিৎসকের নিরাপত্তাটা কতটা জরুরি? এটা একটা জটিল ব্যাপার। আমেরিকাতে যেটা দেখা হয় যে কেউ যদি ভুল করে, আমাদের আইন হচ্ছে যে আমি যদি একটা মিস্টেক করি, আমি বলা পেশেন্টকে যে আম সরি, আমি এটা মিস্টেক করছি, না হলে হাসপাতাল আমাকে ধরবে। যদি কোনো রিপোর্ট আসে, আমি হয়তো 10 দিন আগে চিকিৎসা দিচ্ছি, এটা একটা মিস্টেক হয়েছে, একটা ইনফরমেশন আমি ঠিকমতো পাই নাই, তখন আমাকে পেশেন্ট বলতে তোমার ওই 10 দিন আগে যে রিপোর্ট আসছিল ওইটাতে একটা জিনিস পেয়ে গেছিলো, আমি এটা অ্যাড্রেস করতে পারি নাই, সরি, আমি এটা আমাদেরকে ম্যান্ডেটেড। যদি ধরা পড়ি, মানে যদি দেখে, অনেক গ্রুপ আছে তো তারা এগুলো ফুট করে, এটা একটা। এমনি জনসাধারণ গিয়ে মারামারি করার দরকার হয় না ওখানে। ওরা যদি দেখে যে একটা মিস্টেক করছে, তারা $1 মিলিয়ন সু করে দেবে। সেই জন্য ওইভাবে ডাক্তাররা ভয়ে থাকে যে আমি ভুল করছি কিনা। এখানেও ডাক্তাররা ইচ্ছা করে ভুল করে না, কারণ ভুল করে রোগী মরে গেলে রোগীর জন্য তো ডাক্তারের বেঁচে আছে, তারা কেন ভুল করবে? তারা যদি ভুল করে তাহলে তারা না জেনে একটা সাবজেক্টে করেছে, অথবা সামহাও নার্সিং একটা ভুল হয়েছে বা ফার্মাসি একটা ভুল হয়েছে, ডাক্তারদের উপর দোষ হয়। আরেকটা জিনিস আমি বলে রাখি, পিটসবার্গে একটা বড় হাসপাতাল, সেখানে একজন মহিলা ডাক্তারকে বানিয়েছে সিইও এখন। সে বলছে যে আমাদের হাসপাতালে যত ভুল হবে, ইভেন ইঞ্জেকশন দিতে গিয়ে যদি ভুলে যায়, ওইটা ওয়েবসাইটে দিয়ে দেবো যে আমাদের এই মাসে এতটা মিস্টেক হয়েছে। সবাই বলছে খবরদার তুমি এটা করো না। দেখা গেছে কি এখন মানুষের ট্রাস্ট বেড়ে গেছে যে হাসপাতালে কিছু লুকায় না, তো ওরা এখন কি হয়েছে, ওইখানে ওদের পেশেন্ট বেড়ে গেছে। এখন আমাদের এখানে ট্রান্সপারেন্সি দরকার, এবং কেউ কিছু কমপ্লেন করলে আমরা না আমরা ভুল করে না, আপনার মিস্টেক, এটা না। সেকেন্ড থিং হচ্ছে মানুষ যখন জানবে, যেটা আমি একটা বলেছিলাম একবার, যে আমরা যেমন এজমানি আমি আসলাম, এজমানি আসলে 1 2 3 4 5 এই 5টা জিনিস করতে হবে। যদি আমি না করি তাহলে আমি মেল প্র্যাকটিস করছি। এই জিনিসটা যখন আমরা এস্টাবলিশ করবো, যদি পেশেন্ট মরেও যায়, রোগীরা জানবে যে প্রপার প্রসিজার ফলো করা হয়েছে। আমরা তো মারা যাবোই কোনো এক সময়। তো আমাদের যেটা এখানে ওভারহোল করা দরকার, এখন যেটা আছে সেটা আনফর্চুনেটলি ঠিক না, কারণ ডাক্তাররা ইনোসেন্টভাবে মার খাচ্ছে। আবার ডাক্তাররা মিস্টেক, আমার সাজেশন হচ্ছে ডাক্তাররা ইচ্ছা করে মিস্টেক করবে কেন, তার ব্যবসা এটা, বটে। কিন্তু তারা যে না বুঝে তাদের শেখাতে হবে। স্যার, এখানে আরেকটা ঝামেলা আছে যে রোগী যখন মনে করছে যে তার সাথে এরকম হয়েছে, সে যখন এটা বিচার চায় বা কোনো একটা জায়গায় যখন যাচ্ছে, এটিরও আসলে রেজাল্ট পেতে 10-15 বছর লেগে যায়। এটা একটা ভালো কথা বলছো। যখনই কোনো কমপ্লেন আসবে, জি, কমপ্লেন করার মানেই হচ্ছে সে দুঃখে আছে রোগীটা বা রোগীর ফ্যামিলি, তাকে ইমিডিয়েটলি দেখতে হবে, জানতে হবে। যদি ডাক্তার মিস্টেক করে থাকে, বলতে হবে যে না, এটা আমাদের ডাক্তারদের ভুল হয়েছে, না হলে বলতে হবে এটা আসলে আনফর্চুনেট, এটা কারোর দোষ না। অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস না করলে কিন্তু ঝামেলা হবে। তবে অতি উৎসাহী মানুষ এসে যখন গন্ডগোল করে ফেলে, ভেঙে টেঙে চলে গেল, ওই জায়গাটা থাকে না। ওই জায়গাটার জন্য একটা কালচার তৈরি করতে হবে। একটা জিনিস আমি বলি, আমি কিছুদিন আগে একটা আর্টিকেল লিখছিলাম প্রথম আলোতে, যে ওষুধের এক্সপায়ারেশন ডেট শেষ হয়ে গেলে কি হতে পারে। তো ওষুধের এক্সপায়ারেশন ডেট কেউ মরে না। একটা বাচ্চা মারা গেছিল, মারা যাওয়ার পরে দেখা গেছে যে ভাইটামিনের এক্সপায়ারেশন ডেট আছে, ওই ভয়ে ফার্মাসির দোকান বন্ধ করে ভেঙে গেছে। এখন এই যে একটা অজ্ঞতা, যে এক্সপায়ারেশন ডেট 10 বছর পরে ওষুধ, অনেক ওষুধ আছে যেটা আমেরিকান স্টাডি করে দেখছে যে এটা পয়জন জীবনেও হয় না, হয় কি যে এফেক্টিভনেসটা কমে যায়। কিন্তু স্যার, আমাদের দেশে আরেকটা প্রবণতা আছে, যখন খুব ওভার হিট থাকে, প্রচণ্ড তাপমাত্রা বেড়ে যায়, 44 বা 45-এ যখন যায়, তখন ইদানিং যেটি হচ্ছে যে ওষুধের টেম্পারেচার নষ্ট হয়ে যায়, এটা বিষ হয়ে যায়। এটা ফার্মাসিস্টরা অনেকে বলার চেষ্টা করছেন। আমি তোমাকে বলি, এটা ঠিক না, ঠিক না। কারণ আমেরিকাতে তারা ইরাক প্রথম ওয়ার্ল্ডে যখন টেন্টের মধ্যে, গরমের মধ্যে ওষুধগুলো ছিল, ওই ওষুধ তারা টেস্ট করছে। সুতরাং কিছু ওষুধ, ইঞ্জেকশন যেগুলো, ওইগুলো ফ্রিজে রাখতে হবে, কিন্তু ট্যাবলেট, সিরাপ, যেগুলো শেলফে থাকে, অন্য যেগুলো পাউডার যেগুলো থাকে না, ক্যাপসুল, ওইগুলো যদি দেখা যায় যে ফিজিক্যালি নষ্ট না হয়, এগুলোর এফেক্ট তারা টেস্ট করেছে, টেস্ট করে দেখছে
যে এটা 90% এফেক্টিভ আছে 10 বছর পরেও। আর আমরা যে ফার্মাসিস্ট যেটা এখন যেটা বলে, এটা ফার্মাসিস্টরা বা তাদের ব্যবসার জন্য অনেকেই তার একটা ডেট দিবস থাকবে, এটা ফেলে দিতে হবে। পয়জন কোনোদিন হয় না। কেউ যদি আমাকে একটা দেখাতে পারে পয়জন হচ্ছে, পয়জনও যখন আমরা অ্যাড করি যেগুলো পয়জনাস, যেমন ধরো টাইলেনলে অনেকে ইথাইলিন গ্লাইকোল সিরাপ দিয়ে অনেক বাচ্চা মারা গেছে। এখন ইন্ডিয়ার অনেক টাইলেনল প্যারাসিটামল সিরাপের মধ্যে মানুষ মারা যাচ্ছে বাচ্চারা, বিকজ তারা ওখানে মিষ্টির জন্য একটা সস্তা একটা টক্সিন দেয়, যেটা টক্সিন ওরা জানেই না। অ্যাডাল্টারেশন করলে, ভেজাল দিলে মানুষ মারা যাবে, কিন্তু যদি অরিজিনাল ওষুধ যদি এক্সপায়ার্ড হয় এফেক্টিভনেস কমে যাবে। তুমি বলতে পারো যে আমি অ্যান্টিবায়োটিক খাইতে চাচ্ছি, টক্সিক হবে না বা টক্সিক হবে না। অ্যান্টিবায়োটিক কয়েকটা হয়, কিছু হয় কয়েকটা ওষুধ, কিন্তু যেমন ধরো একজন বলে যে আমি অ্যান্টিবায়োটিক খাবো, আমার দাঁতে ব্যথা হয়েছে, অ্যান্টিবায়োটিকের যদি এফেক্টিভনেস কমে যায় সে 2টা খেলো, কিন্তু ফেলে দেবে নষ্ট করা 6 বিলিয়ন ওষুধ আমেরিকাতে নষ্ট করে ফেলে তারা। আমেরিকাতে এখন এটা জানে তারা সরকার, কিন্তু তারা এটা নিয়ে কিছু বলার না, কারণ ওই ড্রাগ কোম্পানি এত পাওয়ারফুল যে সিনেটরকে ঘুষ দিয়ে তারা এটা বদলাতে চায় না। কিন্তু আমাদের গ্রামে গঞ্জে গরিব ফার্মাসিস্টরা যে ওষুধ কিনে এক্সপায়ার শেষ হয়ে গেলে ম্যাজিস্ট্রেট গিয়ে তাদের লাথি দিয়ে ওষুধ ফেলে দেয়, এটা দরকার নেই। এটি নিয়ে আসলে আরো আলোচনার প্রয়োজন। মানে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরো একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আমরা বাংলাদেশে দেখি যে সব কিছুর দোষও যেমন চিকিৎসককে নিতে হচ্ছে, আবার সব কিছুতে চিকিৎসকই একমাত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে আর কি। কিন্তু এখানে নার্স আছে, টেকনোলজিস্ট আছে, বা ইভেন ফার্মাসিস্টের কোনো রোল বহির্বিভাগ অন্তর্বিভাগে বাংলাদেশের কোথাও কোনো হাসপাতালে দেখা যায় না, বেসরকারি কর্পোরেট হাসপাতাল ছাড়া। মানে এই ট্রেন্ড আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আসলে আরও পিছিয়ে দিচ্ছে কিনা? হ্যাঁ, আমাদের এখন চিকিৎসা হচ্ছে একটা সমন্বয়ক ব্যাপার। আমাদের ফার্মাসিস্ট আমেরিকাতে যদি কোনো ইন্টার্ন, নতুন ডাক্তারটা যদি ভুল লিখে কম্পিউটার এখন ধরা পড়ে, তারা তখন আমাদের কল করে তোমার ইন্টারনেটে লিখছে এটা তো বেশি ডোজ হয়ে গেছে বা কম ডোজ হয়েছে। এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্স আছে। এটা আমাদের এখানে যেহেতু এখনও হয় নাই, হয়তো হবে ভবিষ্যতে কম্পিউটারাইজ হলে, তখন আমাদের উচিত ডাবল চেক করা। আমেরিকাতেও এখনও ডান পা কাটতে গিয়ে বা পা কাটছে, এটা কিন্তু এখনও হচ্ছে। কেন হচ্ছে? যে এই যে সিস্টেমের মধ্যে যখন গণ্ডগোল হয়ে যায়, ডাক্তার তো আর পা দেখে না, সে মাঠটা রেডি হচ্ছে, অন্যরা বলছে ডান পা, আরেকজন বললো বা পা, রোগী অজ্ঞান হয়ে গেছে। মিস্টেক কিন্তু, মেডিকেল মিস্টেক কিন্তু হয়। এই জন্য চেক অ্যান্ড ব্যালেন্স করে আমেরিকাতে 10 বার জিজ্ঞেস করে আপনার এই নাম, জন্মদিন কবে, কোন পাখি, এইগুলো আমাদের একটা সিস্টেম আছে, এগুলো আনতে হবে। এটা একটা ব্যাপার। সেকেন্ড হচ্ছে যে নার্সরা ওয়েল ট্রেন করতে হবে। আমেরিকাতে যেমন আমাদের ডায়ালিসিস সেন্টারে নার্সরা ডায়ালিসিস চালায়, আমরা রাউন্ড দিয়ে চলে যাই, ওদের বলে যে ওরা চালাচ্ছে, ওখানে কোনো ডাক্তার বসে নাই। এখানে ডাক্তার না থাকলে বলবো যে ডাক্তার ডায়ালিসিস কেন? ডায়ালিসিস হচ্ছে আউট পেশেন্ট থেকে আসবে, বাড়ি থেকে আসবে, ট্রিটমেন্টে বাড়ি চলে যায়, এরা অসুস্থ না। হাসপাতালে হলে তারা অসুস্থ। কিন্তু আমরা এখানে সিস্টেম আছে, ডাক্তারদের চাকরি আছে, উইচ ইজ ফাইন, কিন্তু নার্সরা এত ট্রেন্ড হয়, তাদের ট্রেন করতে চাইলে, এবং তারা অনেক হেল্প করতে পারে। এর জন্য নার্সের ট্রেনিং, অনেক নার্সরা আছে, ইভেন ইউনাইটেডে গেছি, অ্যাপোলোতে গেছি, ওরা স্যার বলবেন, আমি জানি না, মানে তাদেরকে কনফিডেন্স দেওয়ার কথা এখনো হচ্ছে না। তারা যদি হেল্প করতে পারে তাহলে অনেক ডাক্তারদের অনেক চিন্তা কমবে এবং নার্সরা অনেক পাওয়ারফুল ফিল করবে। তো আমি মনে করি ফার্মাসিস্টদেরকে ইনকর্পোরেট করা, ফার্মাসিস্টরা খুব বেশি দরকার, কারণ ওষুধ এত ডিফারেন্ট ওষুধ আছে, কোনটা ওষুধ কোথায় যাচ্ছে বারবার চেক করে। এগুলো কিন্তু বড় হাসপাতালে হচ্ছে, এখানে অ্যাপোলো, ইউনাইটেড স্কোয়ার, কিন্তু অন্য হাসপাতালগুলোতে ফার্মাসিস্টের পজিশন আছে কিনা আমি জানি না। এই জন্য এগুলোর জন্য ডিপ্লোমা ফার্মাসিস্টদেরকে দিয়ে চলছে, কিন্তু ডিপ্লোমা ফার্মাসিস্ট কেন, ফার্মাসি টেকনিশিয়ান দিলেও হবে, কিন্তু ট্রেন করতে হবে। এখন একজন পিএইচডি করে আসছে ফার্মাসিস্ট, উনি যদি এটা না শিখে, উনি কেন পিএইচডি করছে আই হ্যাভ নো আইডিয়া। বাট পয়েন্ট হচ্ছে যে এক একটা পলিসি তার যদি শেখানো হয় সেটা করতে পারবে। এটা কোনো ডিপ্লোমা আর আমি ওইভাবে দেখি না এখন আর, কারণ আমরা দেখছি যে পলিসিটা খুব ইম্পর্টেন্ট ইমপ্লিমেন্ট করা। স্যার, আমরা যদি অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়ে আসি, যে বাংলাদেশে একটি ডিবেট আছে যে ক্লিনিশিয়ানদেরকে নিয়ে গিয়ে প্রশাসক বানানো হচ্ছে, বা তারা চিকিৎসকরা প্রশাসক হিসেবে ভালো করছেন না। বিদেশের ট্রেন্ড কি? কারা আসলে প্রশাসনে থাকে? প্রশাসনের কাজ কি? 2টা কাজ। একটা হচ্ছে ফিন্যান্স ব্যবস্থা করা, যেন হাসপাতাল লস না হয়, আর হচ্ছে হাসপাতাল স্মুথলি, যেন মাঝরাতে কেউ না বলে আমার এই স্যালাইন নাই, এই না সে না, সাপ্লাই চেইনকে মেনটেন করা। এবং আরেকটা গ্রুপ আছে, তারা বেতন, মানসিক গ্রিভান্সের ছুটিপুটি এসব করা।
তো এসবের জন্য মোস্ট অফ দ্য টাইম তো MBA অ্যাডমিনিস্ট্রেশন লাগে, যেটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আলাদা কোর্সই আছে যে হাসপাতাল চালাতে হলে কী পড়াতে হয়। যে ডাক্তার ইন্টারেস্টেড সে করতে পারে। ডাক্তার সুবিধা হয় কি, আমরা দেখছি যখনই ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটর হয় তাকে আমার বোঝানো সম্ভব হয়। যেমন কিডনি বায়োপসি করবো, আমি কেন এই নিডল দরকার, কেন তারা অর্ডার করবে না ওই নিডল, ও কম পয়সা তারা একটা করে দিল যেটা আমি চাচ্ছি না। ডাক্তার কিন্তু এটা বুঝে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন তার পয়সা পাওয়ার জন্য তারা হয়তো তোমাকে ফোর্স করতে পারে, জোর করতে পারে। এই ধরনের অনেক জিনিস আছে, এই জন্য অ্যাডমিনিস্ট্রেশন ডাক্তার থাকলে ভালো। তো যেহেতু আমাদের দেশে ডাক্তার কম, আমাদের ডাক্তাররা খালি অ্যাডমিনিস্ট্রেশন যেন ডাক্তারদেরকে একটা কমিটির মধ্যে ডাক্তার যেন থাকে ফাইনাল বড় বড় ডিসিশনে, সেটা হলেই চলবে। ডাক্তারের যে প্রত্যেক হাসপাতালের রুমে গিয়ে যে সব কিছু দেখবে, এটা আর্মির ডাক্তাররা করে এখন এদেশে প্রায়। তারা যদি, যেহেতু তারা তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তারা করলে খারাপ না, তাদের একটা পজিশন থাকে। সেভাবে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের ডাক্তার অ্যাডমিনিস্ট্রেটর ইটস নট এ ব্যাড আইডিয়া। স্যার, পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে আমরা দেখা যায় যে একটি গণমাধ্যমে এসছে একটি গবেষণায় যে 53% মানুষ যারা বিদেশে যাচ্ছেন তাদের 53%ই যাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করাতে। তো আমাদের প্রায় 10,000 এমন রেজিস্টার্ড ল্যাব আছে আর কি, কিন্তু ডাক্তাররা কিন্তু এগুলো বিশ্বাস করছে না। হাতে গোনা হয়তো 10, 12টা, 15টা বিশ্বাস করছে। মানে এই সংকট উত্তরণের উপায় কি? একটা হচ্ছে ট্রাস্ট। যাদের পয়সা আছে তারা বিদেশ যায়, অনেকের মধ্যে বেড়াতেও যায়, বেড়াতে গেলাম, চেক আপ করে চলে আসলাম, এবং তারা ট্রাস্ট করে এবং তাদের লাইফ আমরা তাদের জোর করে এখানে কিছু করাতে পারবো না। কারণ তারা যদি অনেকে সিঙ্গাপুরে যে ভুল ট্রিটমেন্ট নিচ্ছে, কিছু নাকি আমার শালার বউ, তাকে ইঞ্জেকশন দিয়ে ওখানে ইনফেকশন হয়ে তা এখন 3 বার যাইতে হচ্ছে, সিম্পল একটা ইঞ্জেকশনটা আমরা এখানে দিতে পারি। কেউ আছে, কেউ পয়সা আছে, তারা গিয়ে বিপদে পড়তেছে, আবার ভালো ভালো অপারেশন এখানে হচ্ছে না, সেটা ওখানে হচ্ছে। এই জন্য আমাদের অ্যাওয়ারনেস দরকার, এবং আমাদের ল্যাবগুলো যেমন স্ট্যান্ডার্ডাইজ করা দরকার। স্ট্যান্ডার্ডাইজ ল্যাব না হলে দেখা গেলো আমি ICD-র ভিতরে একটা টেস্ট করলাম, আরেকটা করলাম আরেকটা জায়গাতে, মিলল না। সোফার আমি যেটা জানি, এখন টেস্টগুলো কিন্তু খুব ভালো ইকুইপমেন্টে করে। এখন টেস্টের ব্যাপারে আমি মনে করি অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আগে যেরকম ছিল না। এখন মানুষ যে বাইরে যায় টেস্টের জন্য খালি না, ওভারঅল টেস্টগুলো নিয়ে একটা অ্যাসেসমেন্ট করে তাকে কীভাবে গাইড করবে। অনেকেরই কোমরবিড, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হার্ট ডিজিজ সব আছে, একটা ওষুধ একটা ওষুধের কনফ্লিক্ট হচ্ছে কিনা, এই যে একটা অ্যাসেসমেন্ট, এগুলোর জন্য অ্যাওয়ারনেস বা এক্সপার্টিস তৈরি করা দরকার। সেটা হলে আমার মনে হয় কমবে। আবার সরকারের নিয়ন্ত্রণও তো আসলে দরকার সরকারের পক্ষ থেকে। সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, এটা প্রাইভেট আমার ব্যাপার। সরকার কীভাবে নিয়ন্ত্রণ করবে? সরকারের আমি অনলি করতে পারি যে তোমাকে ডলার দেবো না, হ্যাঁ তুমি যাচ্ছ কেন, এটা দেশে হয়, তুমি গেলে এই জন্য ডলার দেবো না, দ্যাটস দ্য গুড পয়েন্ট। স্যার, বাইরে যাওয়ার ক্ষেত্রে না, মানে আমাদের দেশে ল্যাব যেভাবে গড়ে উঠছে আর কি, ল্যাবের জন্য আছে, ল্যাবের জন্য কোয়ালিটি অ্যাসেসমেন্ট আছে, কিন্তু আমি জানি না কতটুকু এফেক্টিভ। আমি জিজ্ঞেস করি সবই কিন্তু আছে। স্যার, আরেকটি বিষয় জানতে চাই যে বাংলাদেশে কোনো জেলাতেই 2,500 হাসপাতাল আছে, এটার 95%ই হচ্ছে ডায়াগনস্টিক সেন্টার। তাহলে একটি জেলায় বা একটি অঞ্চলে বা একটি, যদি আপনি আমেরিকার কথাও বলি, কোনো একটি অঞ্চলে কতগুলো আসলে হাসপাতাল হবে কি হবে না, এটির কোনো নিয়ম কারণ আছে কিনা যে আমি মন চাইলেই করে দিলাম? ইয়েস এন্ড নো। যেমন ধর হাসপাতাল যদি চলে তার মানে দরকার আছে, যদি না চলে তার মানে তারা বন্ধ করে দেবে। সুতরাং এটাতে আমার বলার কিছু নাই। আমি শুধু এটা বলি যে যারা চালাচ্ছে তারা যদি প্রপারলি কেয়ার যেন দেয়, এটা এনশিওর করা। কারণ মানুষের তো চাকরি বাড়ে, যত বেশি হাসপাতাল হবে মানুষের তো বাড়ছে, কিন্তু ওইভাবে কিছু নাই যে এটা করতে হবে না। কিন্তু সব হাসপাতাল চললে তো কোনো অসুবিধা নেই, বরং কোয়ালিটি মেনটেন করতে পারছে কিনা সেটি ব্যাপার। এটা আরেকটা প্রবলেম যেটা হচ্ছে, সরকার কিন্তু প্রত্যেকটা থানাতে হেলথ কমপ্লেক্স আছে, তো হাসপাতাল হয় তো প্রফিট, হাসপাতাল সব প্রফিট ওরিয়েন্টেড। তো এই সরকারের যেগুলো ওইগুলো কিন্তু ইম্পর্টেন্স কমে যাচ্ছে। তো এটা কিন্তু একটা বিরাট সরকারের, বাংলাদেশে 80% চিকিৎসা মানুষের পকেট থেকে দিতে হয়, এবারে সরকার কিন্তু অনেক সুন্দর বিল্ডিং বানিয়েছে, অনেক কিছু করেছে। তো এইটা আরেকটা কনফ্লিক্ট হয়ে যাচ্ছে যে সরকারি হাসপাতালে ফ্রি চিকিৎসা যেন না হয়, সেজন্য যারা হাসপাতাল করেছে তারা হয়তো একটা কনফ্লিক্টের মধ্যে একটা ব্যবস্থা করতেই পারে যেন না চলে। তো এটা একটা গরিব মানুষের জন্য, প্রান্তিক পর্যায়ে মানুষের জন্য যতই হাসপাতাল হোক তারা ফকির হয়ে যাচ্ছে। তাদের এই জিনিসটা হাসপাতাল যদি তারা
একটা চ্যারিটি পর্যায়ে রাখে একটা পর্যায়ে, তাহলে ওকে। আর না হলে গভর্নমেন্টের সেন্টারগুলোকে ইমপ্রুভ করা দরকার, যেন সাধারণ মানুষ যেন ফ্রি চিকিৎসা পেতে পারে। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি। স্যার, আপনার কাছে জানতে চাই যে এই যে 53 বছর পরে সংস্কার কমিশন হয়েছে একটি স্বাস্থ্য খাতের পরিবর্তনের জন্য, দুর্নীতি দেখবার জন্য, তো অনেক বিষয়ই তারা চিন্তা করছেন, কিন্তু তাদের মূল ফোকাসটা এত বছর পরে এসে কি হওয়া উচিত? তাদের মূল ফোকাস হওয়া উচিত যে কীভাবে ভালো চিকিৎসা, সাশ্রয়ী চিকিৎসা মানুষের কাছে ডেলিভার করা যায়, এবং এডুকেশন, নার্সিং, ডাক্তার, অ্যাডমিনিস্ট্রেশনস, আদার টেকনিশিয়ান, এগুলো যেন প্রপারলি হয়, কারণ আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট। এটা সব একটা কিন্তু চেইন। আমি একটা জিনিস ভালো ডাক্তার হতে পারি, আমার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট যদি ভালো না হয়, এটা। আর মানুষের যে ভ্যালু, এথিক্স, যেটা যে রোগী এবং ডাক্তারদের মধ্যে যে সম্পর্ক, যে একটা সুন্দর সম্পর্ক, সেটাকে এস্টাবলিশ, এটা কিন্তু চলে গেছে, মিসট্রাস্ট হয়েছে। এটার জন্য মেডিকেল স্কুল থেকে, মেডিকেল কলেজ থেকে কিন্তু এটার ট্রেনিং করা দরকার, এবং এইটার উপরে এথিক্স কমিটি থাকা দরকার, যেন নিজে থেকে ডাক্তাররা যেন কেউ কমপ্লেন করতে না হয়। আমাদের ডাক্তারদের মধ্যে যেন আমরা বলতে পারি যে এই স্ট্যান্ডার্ড, আপনি এর বাইরে গেলে আপনাকে আমরা পেনালাইজ করবো, সময় দেবো, 3 বার ওয়ার্নিং দেবো। এই ধরনের কিছু রেগুলেটরি জিনিস ডাক্তারদের প্রতি করলে তখন আর ওই সেক্রেটারি সাহেব আইসা একটা অর্ডার দেবেন, মন্ত্রী বলবেন, ওইটাতে আর প্রফেশনের কোনো অপমান হবে না আর কি। স্যার, আপনার কাছে জানতে চাই যে এই যে আপনি এত বছর ধরে চেষ্টা করছেন বাংলাদেশের স্বাস্থ্য খাতে নানা ধরনের পরিবর্তনের জন্য, ট্রেনিং বা নানাভাবে, মানে কোন কোন জায়গায় সফল হয়েছেন বা ভালো লাগে? প্রথম কথা, সফল হয়েছে জানি না সফল হয়েছে কিনা, কিন্তু আসার পরে মানুষের সাথে পরিচিত হয়েছে, মানুষ ট্রাস্ট করেছে যে আমরা এখানে ভালো করার চেষ্টা করছেন, চাকরি নিতে আসছে নাই, দিতে আসছে শুধু। এটা সবাই কিন্তু যারা বুঝাচ্ছে তারা অ্যাপ্রিসিয়েট করেছে, এটা একটা স্যাটিসফ্যাকশন। পারছি কিনা জানি না, চেষ্টা করে যাচ্ছি। এবং তাছাড়া আরো ইনভলভমেন্ট কত বেড়েছে চিকিৎসকদের, আগে যেটি একেবারে ছিল না, হয়তো আপনি অনেক ইনভলভমেন্ট হয়েছে। কোভিডের সময় আমাদের বিরাট গ্রুপ বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জুম মিটিং করেছে, সোসাইটিগুলো কন্ট্রিবিউট করছে। এখনও ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে অনেক জুনিয়র গ্রুপ যারা নিজেরা এখন লিডারশিপ নিয়ে করতে চাচ্ছে, তারা কিন্তু ইনভলভ হচ্ছে। এখন তাদেরকে গাইডলাইন্স দিতে হবে, তারা তো র্যান্ডমলি ইনভলভ হচ্ছে। কিন্তু এখন আমি যেরকম হাসপাতাল করলাম, কিডনি হাসপাতাল, কেন আমি দেখলাম যে আমার কোনো প্ল্যাটফর্ম ছিল না, আমি যা বলি হ্যাঁ হ্যাঁ করে, পরে আমি চলে গেলে এগুলো থাকে না। এখন আমি একটা প্ল্যাটফর্ম হয়েছে আমার নিজের, আমি একটা প্রেসিডেন্ট, ওখান থেকে আমি অনেক ট্রেনিং ব্যবস্থা করতে পারবো অফ মাই ওন, কাউকে পারমিশন নিতে হবে না। কারণ এই জিনিসগুলো তাদের করা দরকার। বিদেশ থেকে যারা এখন করছে তাদের প্রত্যেকটা জায়গাতে একটা প্ল্যাটফর্ম দরকার, যেটার উপর দাঁড়ায় উনি কথা বলবেন, যেন অন্য বেসরকারি বা সরকারের পারমিশন লাগবে না যদি আমি কিছু কন্ট্রিবিউট করতে চাই, যেটা আমি জানি করা দরকার। সরকারেরা বিভিন্ন কারণে পারে না, কারণ এদের সেক্রেটারি, ডিরেক্টর, এভরিবডি তাদের নিজেদের একটা ব্যাপার আছে। আর প্রাইভেটেও তারা ব্যবসায় চিন্তাভাবনা কিছু আছে এবং সামহাও ওপেন আপ হচ্ছে। কিন্তু আমি প্রবাসীদের এটা বলবো যে আপনারা আসছেন, একদিন এক্সপিরিয়েন্স দেখেন, তারপরে এক একটা প্ল্যাটফর্ম তৈরি করুন। যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেখানে আপনি, স্যার সেটিও তো তৈরি করতে আপনার অনেক সময় লেগেছে, মানে এখন বুঝতে পারছেন যে এটি অনেক গুরুত্বপূর্ণ। স্যার, আমি শেষ প্রশ্ন আপনাকে করতে চাই। আপনি আপনার বাবা একজন শহীদ মুক্তিযোদ্ধা, আপনি নিজেও মুক্তিযুদ্ধ করেছেন, একই সঙ্গে তারই সূত্রে আপনার মেয়ে পৃথিবীর যুদ্ধবিধ্বস্ত অঞ্চলগুলোতে সেবা দিচ্ছে। মানে এই যে একটি উত্তরাধিকার সূত্রে পাওয়া, মানে যেই রক্ত আপনারা বহন করছেন, যে সম্মান বহন করছেন, মানে এটি কতটা আনন্দ দেয়? এটা আমার বাবার কথা বলি, উনি কিন্তু সিনিয়র মোস্ট প্রফেসর ছিলেন, মুক্তিযুদ্ধের সময় শহীদ হয়েছিলেন 9 এপ্রিলে। তখন ওনার বয়স কত ছিল? ওনার 50। উনি ক্যালকাটা মেডিকেল, ঢাকা মেডিকেলের আগে ক্যালকাটা থেকে পাশ করেছিলেন, এবং উনি ফাউন্ডার সেক্রেটারি ছিলেন তখন ইস্ট পাকিস্তানের মেডিকেল অ্যাসোসিয়েশনের, যেটা এখন বিএমএ বলি আমরা। তারপর যেখানে গিয়েছেন সেখানে উনি ডাক্তারদের গ্রুপ বানিয়েছেন, যেন ডাক্তাররা প্রফেশনালি ভালো করতে পারে। বড় একটা জিনিস হলো যে ডক্টর শামসুজ্জোহাকে 69-এ আর্মি হত্যা করেছিল,
তখন উনি অপারেশন করে প্রচার করেছিলেন রাজশাহী মেডিকেল কলেজে যে আসলে ওনাকে ব্যানেট দিয়ে মেরেছে একজন অধ্যাপক রাজশাহী ইউনিভার্সিটি, তাকে সৈয়দ শামসুজ্জোহা, ডক্টর শামসুজ্জোহাকে। এইটা এত প্রচার হলো যার জন্য সমস্ত পাকিস্তানের আন্দোলন হলো এবং আইয়ুব খান ফল হলো, এআই খান আসলো। তারপর যখন সিলেটে আসলেন কিছুদিন পরে, তখন মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। উনি হাসপাতাল ছেড়ে যান, হাসপাতাল ভরে রোগী। 2 সপ্তাহ পরে এপ্রিলের 9 তারিখে আর্মিরা ঢুকে সবাই চলে গেছে। উনি এবং শ্যামলকান্তি লালা, ওনার এক জুনিয়র ডাক্তার চিটাগাংয়ে, সে বলে, স্যার আমি আপনাকে ছেড়ে যাব না, আর অ্যাম্বুলেন্স ড্রাইভার করবেন আলী আর মাহমুদুর রহমান নার্স। আমি ঢুকে হাসপাতাল ভিতরে ওনাকে মেরে ফেললো। আমি তখন মুক্তিযুদ্ধে আমি জানিও না, আমি 3 মাস পরে শুনেছি যে আমার বাবা মারা গেছেন, তাও খবরে। এনিওয়ে, তো ওই কবরস্থানটা এখন শহীদ বুদ্ধিজীবী হিসাবে সিলেটে আছে, সবাই চেনে। তো ওনার কথাটা আমার মেয়ে, সে ডাক্তার হচ্ছে এবং আমিও মুক্তিযুদ্ধ করেছি, বাবা শহীদ হচ্ছেন, ঢাকা মেডিকেল পাশ করে। আমার কাছে মাথার মধ্যে বাংলাদেশ ছাড়া কিছু থাকতো না। যেখানে গেছে আমেরিকা থেকে ডাক্তারই না, বই মেলা থেকে শুরু করে ব্যবসায়ী মডেল বলো, কারণ আমার বাবা বলতেন যে খালি ডাক্তার হলে চলবে না, এদেশে ডাক্তাররা যে শিক্ষিত তাদের অন্য কিছু করতে হবে। উনি কিন্তু এগ্রিকালচার অনেক কিছু করতেন বটে। এনিওয়ে, তো আমার মেয়ে আসতো যখন, যে মেজরটা যে নাহরিন, তার কাছে এটা খুব ধারণ করতো যে আমার দাদা ভাই হাসপাতাল ছেড়ে যান নাই এবং আমার বাবা মরতে গেছিলেন, বেঁচে আসছেন, যুদ্ধে গিয়েছিলেন, যাওয়ার দরকার ছিল না, সবাই তো যায় নাই। তো ওর মাথায় তখন সে গ্লোবাল হেলথে ইন্টারেস্ট হলো। সে ঢাকা মেডিকেল কলেজে আইসিইউকে ট্রেন করে দিয়েছে, এখানে আইসিইউ ট্রেন করছে, রোহিঙ্গাতে হাসপাতাল করেছে। কিন্তু সে 15টা দেশে সে যাওয়া শুরু করলো এবং ইউক্রেনে যখন সে যাওয়া শুরু করলো 9 বার তার টিম নিয়ে, সে টিম লিডার, ওরা জিজ্ঞেস করে যে আপনি পাগল, আমরা তো এখান থেকে ভাগতে চাচ্ছি, আপনি আসছেন কেন? সে বলে, দেখো আমার দাদা ভাই যুদ্ধতে আহত যারা, তাদের ছেড়ে হাসপাতাল ছেড়ে যান নাই, অ্যান্ড ইউ আর স্কিল দেয়ার। তারা বললো, মাই গড, আমি তোমাকে প্রমিস করলাম আমরা তোমার দাদা ভাইয়ের মতো আমরা আমাদের হাসপাতাল ছেড়ে যাব না। তো সে আমাকে যোগ করে বললো। গাজা যখন শুরু হলো তখন আমি বলি, তুই দেখানে একদম মারা যাবে, কারণ গাজাতে তো তারা বম্বি করছে ডাইরেক্টলি হাসপাতালে। তো লাভ, আমি দ্য টিম লিডার, আমি যদি না যাই আমার টিমকে আমি কীভাবে পাঠাবো? তাছাড়া আমাকে তারা বলছে যে ইসরায়েলিরা অন্য সাংবাদিকদের কোনো খবর দিতে দেয় না, CBS, CNN, তারা বলছে যে তুমি যদি যাও তোমার থতে আমরা খবর নেব। তখন আমি বললাম যে যেহেতু কেউ জানি না, তাই আমি বললাম যে ঠিক আছে, এটা হলে আমি আল্লাহর রাস্তায় তোমাকে ছেড়ে দিলাম। তার খবর কিন্তু প্রথম CNN বলো, CBS, NBCতে আসলো। তো সে খালি চিকিৎসা করে না, কিছুদিন আগে, 10 দিন আগে সে ফিরে আসছে 3rd টাইম। কিন্তু সে এই যে খবরটা দেওয়ার, যে মানে ওভারঅল গাজার যুদ্ধটা, অমানবিক যুদ্ধকে তুলে ধরার জন্য যে কয়েকজন অলমোস্ট লাইফ হাতে নিয়ে গিয়েছে, সেটা তার দাদা ভাইয়ের চিন্তা। এখনও আসছে সে আমার বাবার কবর এখানে সে বসে থাকতে চায়। তো এগুলো তোমাকে বলার মানে হচ্ছে এটা, যে পারিবারিক আমাদের যে অর্জনগুলো কিন্তু আমাদের সন্তানদেরকে আমরা ভালো করে জানাই, তারা কিন্তু এটা ধারণ করে বটে, অবশ্যই করে। এবং এটা আমাদের সবার উচিত। নিশ্চয়ই আমরা ভালো কাজ ফ্যামিলিতে অনেক কিছু করি, সেগুলো আমাদের সন্তানদেরকে জানানো। কেউ নাহারের মতো বেশি পাগল হয়ে গেলে আমাদের ভয় দেখা যায়, কিন্তু অ্যাটলিস্ট কিছুটা যেন করতে পারে আর কি। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কষ্ট করে আমেরিকা থেকে আসার পর আমাদের স্টুডিও পর্যন্ত আসবার জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগে। বাংলাদেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন বা অন্য আরও যারা আছেন দেশের বাইরে, মুক্তিযুদ্ধের সঙ্গে হয়তো সম্পৃক্ততা নেই, কিন্তু তাদের হৃদয়ে কিন্তু বাংলাদেশই আসলে থাকে। তারা চেষ্টা করেন সবসময় বাংলাদেশকে নানাভাবে সহযোগিতা করবার জন্য, কিন্তু সেই সহযোগিতাটি নেয়ার জন্য রাষ্ট্রের বা বাংলাদেশের মানুষের, চিকিৎসকদের একই রকম মানসিকতা থাকা উচিত। এই যোগসাযোগ যত বেশি বাড়বে, বাংলাদেশ নানা খাতে অনেক বেশি পরিবর্তন খুব দ্রুতই হবে বলে আমরা আশা করি। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।